হাদিসের মধ্যে এসেছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। অন্য হাদিসে এসেছে আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিচ্ছন্নতা এটাও ঈমানের অঙ্গ। একটা হলো পবিত্রতা আর একটা হলো পরিচ্ছন্নতা। যদি কোনো ব্যক্তি পবিত্র পানি দিয়ে পোশাক ধৌত করে তাতে যেমন পরিচ্ছন্নতা অর্জন হবে, অনুরূপভাবে পবিত্রতাও অর্জন হবে। তো পবিত্রতা আর পরিচ্ছন্নতা, এখানে অনেক ব্যাখ্যা আছে যে পরিচ্ছন্ন হলেই যে পবিত্র হবে এমনটা জরুরি না। যদি কোনো ব্যক্তি নাপাক জিনিস দিয়ে কোনো জিনিস পরিষ্কার করে তাহলে পরিচ্ছন্ন হবে কিন্তু পবিত্র হবে না। আবার যদি কোনো ব্যক্তির পোশাক ময়লাযুক্ত হয়ে যায়, ময়লাযুক্ত হলেই অপবিত্র হয় না কিন্তু অপরিচ্ছন্ন হয়। আমাদের দুটোই প্রয়োজন, পবিত্রতা এবং পরিচ্ছন্নতা। পোশাক, তোমরা পোশাক পরিধান করো, এই পোশাক তোমাদের কয়েকদিন পর পর ময়লা হয়ে যায়, এটাকে ধৌত করা দরকার। তোমার আম্মু বাসায় ধুয়ে দেন অথবা অন্য কেউ ধুয়ে দেন। এটাকে পরিষ্কার করার ক্ষেত্রে আম্মুর সহযোগিতা না নিয়ে যদি নিজেই পরিষ্কার করতে পারো এটা বেশি ভালো। তোমাদের যাদের বয়স 8 বছর 9 বছর হয়েছে, ইচ্ছা করলে তারা পোশাক নিজেরটা নিজে পরিষ্কার করতে পারবে, সাবান দিয়ে ধৌত করতে পারবে। সাবান হোক, অন্যান্য সাবানের গুঁড়া হোক, এগুলো দিয়ে ধৌত করতে পারবে। পোশাক ধৌত করার ক্ষেত্রে আমি যে বিষয়গুলো খেয়াল করি, এর বাইরে আরো কোনো পদ্ধতি থাকতে পারে, অন্তত পক্ষে এতটুকু খেয়াল করা, সেটা হলো যে পোশাক যখন আমরা ধৌত করব তখন এই জামাটা উল্টিয়ে নিব। একটা কি, এটাকে বলা হয় বাইল আমাদের বরিশালের ভাষায়, আর এটাকে বলা হয় উল্টো। উল্টো করে পোশাক ধৌত করতে হবে। ধোয়ার ক্ষেত্রে এই যে জায়গাটা, এই যে জামার কলার, হাফ কলার, এই কলারটা এভাবে ধৌত করবে, এভাবে। যদি বেশি বড় হয় সেক্ষেত্রে এমন করতে পারো, এইভাবে। এখন এই ডবল করে নিলে, এখন এটাকে এভাবে করো, এভাবে করতে পারো। আর যদি দেখো যে না, এর মধ্যে একটা বক্রম থাকে, এটা যদি বেশি মোটা হয় সেক্ষেত্রে এতটা বেশি ভাঁজ না করে তুমি এভাবে করতে পারো। এই যে জায়গাটা ময়লা কিন্তু বাহির সাইডের থেকে ভিতরে বেশি থাকে, গলার ঘামটা এখানে লাগে, এভাবে পরিষ্কার করবে। নিচে যে ফ্লোর থাকে, যে জায়গায়, যেটাকে বরিশালের ভাষায় বলে শান, তো শানে যদি তুমি ধৌত করো এভাবে নিচে রাখো, তারপরে এভাবে তুমি এখান থেকে সাইডে যাও, আরো যাও, এভাবে ধৌত করবে। দেখছো ময়লা কোন পাশে? এই পাশে না, কিন্তু এই পাশে। এভাবে করো, কথা বুঝে আসছে? ধৌত করবে। এরপরে এই যে হাতা, হাতা ধৌত করবে। হাতা ধৌত করার ক্ষেত্রে যেহেতু ছোট ছোট, পাশে বেশি না, সেক্ষেত্রে আমি যে কাজটা করি দেখো, এই পুরো হাতার মধ্যে এই জায়গায় সেলাই, একটা সেলাই, এর পাশে আর কোনো সেলাই নেই। তাহলে করণীয় কি, তোমার বেশি ময়লা এইভাবে যদি তুমি ঘষাঘষি করো এইভাবে, তাহলে কিন্তু এই যে জায়গায় সবচেয়ে বেশি ময়লা, এটা ধৌত করা হলো না। এভাবে না করে এভাবে করো, মাঝামাঝি জায়গায় রাখো, এইভাবে। কথা বুঝে আসছে? মানে এইভাবে না, বরং এইভাবে। এখন এটাও ঠিক করো, আবার এটাও ঠিক করো। এটা যে সিস্টেমে ভাঁজ করলাম, এই যে এখন দুইটাকে মিলাও। তা দুইটা মিলানোর উপরে তেমন একটা বেশি হয় না, যেমন কলার অনেক মোটা, এটা তেমন একটা মোটা না। এখন এইভাবে ধৌত করো, বুঝে আসছে? খুব ধৌত করো। এই ধৌত করে যারা, তাদের দেখো কোমর, মানে পেট বেশি একটা মোটা হয় না, ভুঁড়ি বাড়ে না। এটা একটা কাজ, অনেকে কাজ করে না। যে যত অনেকে কাজ করে, কাজের বুয়া দিয়ে কাজ করে, অন্যান্য লোকদের দিয়ে কাজ করে, আর কিছুদিন পরে সে ঠিক অসুস্থ হয়ে পড়ে, তখন আবার তার সকালবেলা ব্যায়াম করতে বাইরে নামে। অথচ সাংসারিক যে সকল কাজ আছে, এই কাজগুলো যদি সুন্দরভাবে কেউ করে তাহলে বাইরে এত ব্যায়ামের প্রয়োজন হয় না, স্বাভাবিক কাজের মধ্যে সবকিছু হয়ে যায়। অনেক লোক আছে ডায়াবেটিস হয়ে গেছে, এই সমস্ত মানুষ যদি ঘরে তার যত কাজ আছে, খাদেম দিয়ে, সেবক দিয়ে, কর্মচারী দিয়ে কাজ না করিয়ে যদি নিজে কিছু কাজ করে, তাতে অনেক রোগ থেকে আল্লাহর মেহেরবানিতে
মুক্তি পেয়ে যাবে। তো দুইটা হবে, একটা হলো কলার আর একটা কি দুই হাতার মাথা। এরপরে এই দুইটা হয়ে গেলে দুইটাকে একত্র করো। এখন ফ্লোরে ভাবে রাখো, এখন এইভাবে করো। হাতা হয়ে গেল, কলার হয়ে গেল। এরপরে যে ময়লাটা থাকে সেটা এখানে এই জায়গাটা পেছনের দিকে, এই যে পিছনের জায়গায় এখানে যেটা থাকে এই জায়গাটা, এটাও এভাবে রাখো। এখন এইভাবে, কথা বুঝে আসছে? এরপরে যদি পারো বাহির থেকে হতে পারে, মানে এটা উল্টো অবস্থায় আছে, যে আসল যে বাইল সাইড ওই সাইড দিয়েও পারো, অথবা ভেতর যেভাবে পারো অনুমান করে পকেটের যে জায়গাটা এটাকে আবার এভাবে সাবান দিয়ে কি করতে হবে, ধৌত করতে হবে, মানে ঘষতে হবে। ঘষতে ঘষতে এটা তোমার পরিষ্কার হবে। অনেকে আছে কাপড় ধোয়ার জন্য যে ভিন্ন ওটা কি বলে ব্রাশ ব্যবহার করে। ব্রাশ ব্যবহার করা যেতে পারে, কিন্তু ব্রাশ ব্যবহার করলে কাপড়ের হায়াত কিছুটা কমে। এই জন্য ওটা ব্যবহার না করতে পারলে ভালো। তবে যদি কেউ ব্যবহার করতে পারো, সমস্যা নেই। বিশেষ করে কেউ যে ধুতি কাপড়, মানে বেশি যে পাতলা সুতি কাপড় আছে না, এগুলোর ক্ষেত্রে ব্রাশ ব্যবহার করলে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য দিকে খেয়াল করবে। এটা গেল। আচ্ছা, আরেকটা ময়লা থাকে, এই জায়গায় ময়লা থাকে, এই যে যেখানে বোতাম আছে না এখানে ময়লা থাকে। তো যেই জায়গাটায় বোতাম আছে ওটা যেভাবে করলে তো কষ্ট হয়ে যাবে, তারপর যতটুকু সম্ভব করবা। আর যেই সাইডে বোতাম নাই, যেখানে বোতাম ঢুকানো হয়, এই জায়গাটা ভালো করে ঘষাঘষি করো। এই কাজটা পুরোটা হয়ে যাওয়ার পরে এখন জামাটা এখন কি করবা, এখন এইভাবে নিয়ে আসো। এখন এইভাবে করো পুরোটাকে, একটু টানো। কথা বুঝে আসছে? এই সিস্টেমে কাপড় পরিষ্কার করা। এরপর আসে পায়জামা। তো পায়জামাটা না দেখালেই ভালো। তো পায়জামার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষণীয়, পায়জামার যে পায়ের যে সাইড, এই যে পায়ের সাইড, এটাকেও এইভাবে করো, হাতা যেভাবে করেছিলাম। তো এটা পরিষ্কার করার ক্ষেত্রে যেটা লক্ষণীয়, এটাকে খেয়াল করো। তোমরা এটা বুঝতে পারছো কিনা আমি আবার বলি দেখো। এই যে হাতার মধ্যে সবচেয়ে বেশি ময়লা কোন জায়গায় থাকে? এই যে জায়গায় জোড়াটা আছে না, জোড়ার জায়গায় বেশি লাগে। এই জন্য জোড়ার জায়গায় সাইডে রাখিনি না, জোড়াটাকে আমি মাঝখানে রাখলাম। তাহলে কি হয়, আমি যখন বেশি বেশি ঘষাঘষি করবো ওই সময় আমার এই জায়গাটায় বেশি নাড়া লাগবে, ময়লাটা দূর হবে। অনুরূপ ভাবে যখন পায়জামা ধোয়া হবে, পায়জামার যে নিচের অংশ, নিচের যে বর্ডার, এই বর্ডারের সময় সেলাইটা থাকে এই জায়গায়। তো এই সেলাইটা এটাকে তোমরা এভাবে করতে পারো, এটাও মাঝখানে রাখো। এরপর তুমি দুই পায়ের যে বর্ডার আছে ওখান থেকে তুমি বহুত ঘষাঘষি করো। এরপরে কোমরের জায়গাটায় ময়লা থাকে, এটাকে ঘষাঘষি করো। এরপরে আরো ভিতরে যদি তোমার নজরে পড়বে যে কিছু ময়লা আছে, এই ময়লাগুলো তোমরা যতটুকু পারো ডলে এটাকে পরিষ্কার করো। কথা বুঝে আসছে? এটা ধোয়ার পরে আরেকটা জিনিস লক্ষণীয়, অনেকের এখানে চেইন থাকে, চেইনের জায়গায় বেশি ডলাডলি না করা, তাহলে চেইনটা নষ্ট হয়ে যায়। আশপাশ দিয়ে মোটামুটি যতটুকু পরিষ্কার করা যায় এদিকে লক্ষ্য করবো। টুপির ব্যাপারটা কি করা? টুপি দেখা যায় এই সাইডে বেশি ময়লা থাকে, সেটাকে তুমি এভাবে নিয়ে নাও। এটা হয়ে গেছে, এই সাইডে ময়লা আছে, আবার এভাবে করো, এই যে এইভাবে। কথা বুঝে আসছে? এরপরে যখন গেঞ্জি ধৌত করবে, গেঞ্জি ধৌত করার ক্ষেত্রে গেঞ্জির যে বগল ওই জায়গাটা বেশি খেয়াল করা, এই গলার এবং বগল এই দুইটা জায়গা বেশি কি করা, পরিষ্কার করা। আর যখন সবকিছু হয়ে গেছে সবচেয়ে ভালো হয় প্রথম যদি সামান্য একটু সাবানের গুঁড়ো দিয়ে তারপর ভিজিয়ে রাখো, তাহলে ময়লাটা একটু স্বাভাবিক হয়, হালকা হয়। এইবার যে পরবর্তীতে সামান্য সাবান দিয়ে ধৌত করলাম। আবার কেউ যদি মনে করো যে না প্রথমে আমি সাবান দিয়ে ধৌত করব, তো সাবান দিয়ে ধৌত করলাম, কিছুক্ষণ রেখে দাও, তাৎক্ষণিকভাবে ধুইলে ময়লা পরিপূর্ণ যায় না। কিছুক্ষণ পরে আবার তুমি ডলাডলি করে তারপরে ধৌত করে ফেলো। ধোয়ার ক্ষেত্রে লক্ষণীয় যেটা, পানি অতিরিক্ত অপচয় না করা। তবে আবার এমনও যেন না হয় যে এখানে সাবানের ফেনা এখনো আছে, কয়েকবার ধোয়ার চেষ্টা করা, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। এমন যেন না হয় যে ধোয়া হয়ে গেল অথচ এখনো যদি উপরে উঠাই দেখা যায় কেমন যেন সাবান। কিছু কিছু আছে সাবানের সেন্ট বা কেমিক্যালের, ওটা কি বলা হয়, যে একটা ওর যে একটা ঘ্রাণ আছে, ঘ্রাণটা আসে, সমস্যা নেই, কিন্তু ফেনা যেন কমস কম না আসে, এই বিষয়গুলো খেয়াল করবে। আর
সর্বশেষ নিংড়াবে, ভালোভাবে নিংড়াবে, তারপর রোদে শুকা দেবে। যদি বলছে যে অনেক মোটা কাপড়, সেক্ষেত্রে ভেতরে এমন একটা জায়গা রাখে পানি যেন যেই জায়গায় শুকা দিবে সেই জায়গায় যেন নষ্ট না হয়ে যায়। গ্রামগঞ্জের সমস্যা নেই, ঢাকা শহরের ছাদে শুকা দিলে সেখানেও সমস্যা নেই, কিন্তু যদি বারান্দায় বা অন্য কোনো রুমে শুকা দেওয়া হয় সেক্ষেত্রে পানিটা পুরোটা পড়লে নিচে যে কাপড় চোপড় থাকবে সেগুলো নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো ইনশাআল্লাহ সবাই খেয়াল করবা, ঠিক আছে? এখন থেকে একটাই ফিকির, সেটা হলো যে প্রত্যেকে আমরা চেষ্টা করব নিচে কাপড় ধৌত করার। বাবা মায়ের প্রতি বা কাজের বুয়া তাদের দিয়ে শুধু কাজ করাবো না, বরং নিজের কাজ নিজে করব। নিজের কাজ নিজে করতে পারা এটা স্বনির্ভরতা। অনেকে মনে করে শুধু ইনকাম করতে পারলেই স্বনির্ভরতা। না, শুধু ইনকাম নয়, বরং নিজের কাজ নিজে করতে পারাটাও স্বনির্ভরতা। আমরা কাজ থেকে বিমুখ হয়েছে, এজন্য রোগ আমাদেরকে আক্রান্ত করে ফেলছে। এজন্য আমরা অবশ্যই নিজের কাজ যতটুকু সম্ভব নিজেরটা নিজে করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন, আমিন।